শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ। ফিনিক্স পাখির মতো ফিরে আসছে আওয়ামী লীগ, ঘুরে যাচ্ছে রাজনৈতিক মোড়। বিপদ বাড়ছে বিএনপি, জামাত ও এনসিপি নেতাদের, যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে ৭১কে অস্বীকার করেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশেষ করে ভারত তারেক রহমানের একটা বক্তব্যে খুবই উৎসাহিত আমি জানি। সেটা হচ্ছে যে তিনি বলেছিলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাস করেন। তিনি বাংলাদেশ নয়, তিনি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটা বলেছেন। এখন করবে কি করবেন না পরের কথা, কিন্তু ভারত এখনো কিন্তু যখনই কোনো প্রশ্ন করা হয় বাংলাদেশ সম্পর্কে, সেখানে কিন্তু একটি কথা সবসময় উল্লেখ করা হয় যে ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ বাংলাদেশ। এই ইনক্লুসিভ বাংলাদেশ বলতে একটা বৃহত্তম রাজনৈতিক দল, সেটা যদি সমাজের বাইরে স্বাভাবিক প্রক্রিয়া, সামাজিক স্বাভাবিক প্রক্রিয়া বা রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে থাকে, তাহলে সেটা সেই সরকারের পক্ষে কিন্তু ভবিষ্যতে একটা বিপদ হলেও হতে পারে। আপনি যদি একটা বক্তৃতা লক্ষ্য করেন যেখানে তিনি বলেছিলেন অন্যভাবে যে আপনারা 17-18 মাস ইউনূস সরকার দেখেছেন, এবং তখন আমি যা বলতাম কেউ বিশ্বাস করতেন না। এখন হাতে নাতে সকলে বুঝতে পারছেন সেই সরকার কিভাবে চলেছে। এখন তারেক রহমানের নেতৃত্বে একটা সরকার এসছে, সেই সরকারটাও দেখুন কেমন চলে। ফলে তিনি একটা বার্তা হয়তো দিয়েছেন যে একটু দেখা যাক, অপেক্ষা করার একটা নীতির কথা বলা যায়। এটা কিন্তু আওয়ামী লীগের অন্য নেতাদের সঙ্গে কথা বলে আমি কিন্তু বুঝেছি যে তারাও একই ধরনের কথা ভাবছে। জানিয়ে দেব জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৭৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জিএম কাদের ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ মাত্রই অ্যাকশন শুরু থাকতে বিস্তারিত প্রতিবেদনে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে ৭৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এরই পরিপ্রেক্ষিতে তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে সংস্থাটি। দুপুরে দুদক কার্যালয়ে সংবাদ এসব তথ্য জানান কমিশনের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। তিনি বলেন, জিএম কাদেরের নামে ৪৮,৭৮,০০০ এবং তার স্ত্রীর নামে ২৬,৪৩,০০০ টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছেন তারা। জানাবো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনায় ইরানের ভয়ঙ্কর হামলা। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে ইরান। ভয়ে পিছু হচ্ছে মার্কিনী বাহিনীরা। জানাবো বিস্তারিত প্রতিবেদনে। ইরানের নতুন আরো শক্তিশালী মরণাস্ত্র শাহেদ 1-1 নিয়ে উত্তাল মধ্যপ্রাচ্যের সমর রাজনীতি। এই অত্যাধুনিক ড্রোনটি কিভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে সে নিয়ে চলছে বিশদ আলোচনা। আকাশসীমায় ঘনিয়ে আসছে এক অদৃশ্য বিপদ। ড্রোন প্রযুক্তিতে ইরান একের পর এক চমক দেখিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলেও এবারে সংযোজনটি যেন সব হিসাব নিকাশ পাল্টে দিতে এসেছে। সর্বশেষ জানিয়ে দেব, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বালুরঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ জন। বিস্তারিত থাকতে প্রতিবেদনে। ত্রয়োদশতম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়ের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় নিয়েছে। গত কয়েকদিন ধরে দেশের অন্তত ১৫টি জেলায় দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়গুলোর তালা স্বতঃস্ফূর্তভাবে খুলে দেওয়ার খবর পাওয়া গেছে। যদিও দলটি বর্তমানে আইনত নিষিদ্ধ এবং নির্বাচনে অংশ নিতে পারেনি, তবুও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এই সক্রিয়তা রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে অনেক স্থানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে আসেন। জামালপুর ২১ ফেব্রুয়ারি সকালে দলীয় কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পঞ্চগড় সদর উপজেলায় এক বিএনপি নেতার উপস্থিতিতেই আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে বলে জানা যায়, যা স্থানীয় রাজনীতিতে বিস্ময় তৈরি করেছে। খুলনা ও নোয়াখালী খুলনার শঙ্খ মার্কেটস্থ মহানগর অফিস এবং নোয়াখালী জেলা কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিতে মাল্যদান করেন এবং স্লোগান দেন। ঢাকা রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে ও রাজনৈতিক কার্যালয়ের গেটে কিছু নেতাকর্মী জড়ো হলেও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়টি এখনও পুরোপুরি উন্মুক্ত হয়নি। অন্যান্য জেলার মধ্যে যশোর, বাঘারপাড়া, কক্সবাজার, উখিয়া, হবিগঞ্জ, পাবনা এবং রাজশাহীতেও কার্যালয় খোলার খবর পাওয়া গেছে। আওয়ামী লীগের শীর্ষ নেতা আফম বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠিত করতেই নেতাকর্মীরা মাঠে নেমেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকার শপথ নেওয়ার পরই মাঠে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে আওয়ামী লীগ। গ্রিক পুরাণের ফিনিক্স পাখি যেমন নিজের ভস্ম থেকেই পুনরায় জন্ম নেয়, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় এমনভাবেই ফিরে এসেছে। ত্রয়োদশতম জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী পরিস্থিতি এবং দেশের ১৫টিরও বেশি জেলায় দলীয় কার্যালয় খুলে দেওয়ার ঘটনাগুলো কেবল কিছু বিচ্ছিন্ন কর্মকাণ্ড নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৭৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
এর পরিপ্রেক্ষিতে তাদের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৭৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর পরিপ্রেক্ষিতে তাদের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। দুদক জানায়, অনুসন্ধানে জিএম কাদেরের নামে ৪৮,৭৫,০০০ টাকা এবং তার স্ত্রীর নামে ২৬,৪৩,০০০ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের বৈধ উৎস যাচাইয়ের জন্য তাদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য এবং দলীয় তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের শুরুতেই জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। একই সময়ে তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে তীব্র ও ভারী অভিযান শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে তেহরানের লাগাতার হামলার কারণে ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলো বিমান হামলা ও সতর্কতা জারির পর নতুন করে তীব্র হামলা শুরু করেছে ইরান। ইরান জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দিন দিন তীব্রতর হওয়ার যুদ্ধের ১২তম দিনে তারা সবচেয়ে তীব্র অভিযান শুরু করেছে। দেশটি সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সবচেয়ে তীব্র অভিযান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ভোরে ইরান দাবি করে দেশটি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে তীব্র ও ভারী অভিযান শুরু করেছে। ইসরায়েল সহ উপসাগরীয় বেশ কয়েকটি দেশে আক্রমণ প্রতিহত করার খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি কর্তৃক প্রকাশিত ফুটেজে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এছাড়া বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। IRGC জানায়, তারা ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরেও ব্যাপক হামলা চালিয়েছে। এছাড়া কুয়েত ও বাহরাইনে মোতায়েনকৃত মার্কিন সেনাদের ওপর হামলা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বালুরঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার ১১ই মার্চ দুপুরে সংঘটিত এই সংঘর্ষে এক সাংবাদিক সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র্যাব ১১ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর ল্যান্ডিং সংলগ্ন বালুরঘাটটি আগে BIWTA থেকে ইজারা নেওয়া হলেও মেয়াদ শেষ হয়ে যায়। পরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ভাই রাসেল মাহমুদ নতুন করে ঘাটটির ইজারা নেন। বুধবার সকালে BIWTA কর্মকর্তারা তাকে ঘাটের দখল বুঝিয়ে দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। রাসেল মাহমুদের অভিযোগ, BIWTA কর্মকর্তারা কাজ করার সময় নারায়ণগঞ্জ ৩ অর্থাৎ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি আজহারুল ইসলাম মান্নানের অনুসারী ডালিম, তুষার ও স্বেচ্ছাসেবক দল নেতা রিপনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।